গত 12 এবং 13 এপ্রিল মুর্শিদাবাদ ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে বিএসএফ এর গুলিতে একজন আহত হয়েছে এবং কয়েকজন নিহত হয়েছে। আমরা দেখছি যে আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং চেকিং এ গিয়েছিলেন মুর্শিদাবাদে, সেখান থেকে কি উঠে আসছে মূলত? ফ্যাক্ট ফাইন্ডিং আমরা যেটা দেখেছি যে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই বলেছে যে পুলিশ যদি তৎপর হতো তাহলে এত ক্ষতি হতো না, অতি অল্পেই শুরুতেই ব্যাপারটা শেষ করে দেওয়া যেত। এমনকি যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং ইজাজ আহমেদ বিএসএফ এর গুলিতে তিনি মারা গেছেন। আর হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারা আহত হয়ে যতক্ষণ তারা পড়েছিলেন, এলাকার মানুষের বক্তব্য তাদের যদি সঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে তাদেরকে প্রাণে বাঁচানো যেত, মানে একটা চিকিৎসার জন্য লড়াই করা যেত। পুলিশ প্রশাসন তারা এটাকে হতে দিয়েছে। এটা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এ কথা বলেছে যে পুলিশ যদি তৎপর হতো তাহলে এই ঘটনা এড়ানো যেত, বা অতি সামান্য একটা ঘটনা হিসেবে এখানে লোকাল ঘটনা হিসেবে থেকে যেত, এটা এত বাড়ন্ত হতো না। 2 নম্বর হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে শামশেরগঞ্জ থানাতে, শুধুমাত্র শামশেরগঞ্জ থানাতে 373টা এফআইআর হয়েছে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় নজিরবিহীন ঘটনা। একটা ছোট্ট একটা এলাকার থানা, সেইখানে একটা ঘটনাকে কেন্দ্র করে 373টা এফআইআর হয়েছে। তার মধ্যে গোটা 20-22টা পুলিশ করেছে, আর বাকি সবটা করেছে বেশিরভাগ হচ্ছে বিজেপি। এবং আমরা এফআইআর কপিগুলো আমরা স্টাডি করে দেখেছি যে ভুয়ো এফআইআর ভর্তি, ভুয়ো এফআইআর, ট্যাম্পার্ড এফআইআর এবং হুবহু একই বয়ান। আমাদের কাছে এফআইআর কপি আছে, কেউ দেখতে গেলে দেখতে পারেন। আমি শুধু আমরা 32 থেকে 33টা এফআইআর পেয়েছি, যে এফআইআর প্রত্যেকটারই বয়ান একদম হুবহু এক। এবং তারা বলছে যে আমাদের মানে মুসলিম মানুষরা এসেছিল, মুসলিম বন্ধুরা এসেছিল আমার বাড়িতে ডাকাতি করতে, আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে গেছে এবং 30,000 টাকা নিয়ে গেছে এবং সমস্ত জুয়েলারি নিয়ে গেছে। মানে 30 জন লিখেছে, 30 জনের বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে। মানে কারোর 29,000 টাকা নয়, কারোর 31,000 টাকা নয়। আমরা সেদিনকে বহুজন বলেছি যে আচ্ছা, যার বাড়িতে 30,000 টাকা ছিল না, সেটা কি যারা এসেছিল তারা কি সেই টাকাটা, বাকি টাকাটা দিয়ে 30,000 টাকা করে নিয়ে গেছে? বা যার 31,000 টাকা ছিল 1,000 টাকা রেখে 30,000 টাকা নিয়ে গেছে? এই এতগুলি মানুষের সবার বাড়ি থেকে 30,000 টাকা কি করে নিয়ে গেল? 1। 3 নম্বর হচ্ছে যে অভিযোগ করেছে, ধরুন আমরা 3 জন অভিযোগ করেছি, 3 জন একই ঘটনার অভিযোগ 3 রকম। এবং এফআইআর গুলো আমরা পড়ে দেখেছি সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিদ্বেষে ভরা। কোনো ঘটনার এফআইআর পুলিশের রিপোর্ট হতে পারে, সেই রিপোর্টে নানানভাবে মানুষ চিকিৎসা করে। সব থেকে মজা, ছোটনা বলছিল যে আমার বাড়িতে আগুন লেগেছে, আমি যদি এফআইআর করতে যাই তাহলে কি ওদের ডিটিপি সেন্টারে গিয়ে ডিজাইন করে করে এফআইআর করবো? সুন্দর করে টাইপ করা, তার ডিজাইন করা, বিভিন্ন এফআইআর কপির মধ্যে ডিজাইন করা, সেই অভিযোগপত্র ডিজাইন করে অভিযোগপত্র নিয়ে থানা আমি জমা দিচ্ছি। মানে আমার বাড়ি যখন আমার বাড়ি ডাকাত পড়েছে, অভিযোগ আমার বাড়ি ডাকাত পড়েছে, আমার ঘরের টাকা পয়সা লুট হচ্ছে, আমার গরু ছাগল নিয়ে গেছে, আমার ঘরের দরজা ভেঙেছে, আমার মানুষজনকে মারধর করছে, সেই সময় আমি ডিটিপি সেন্টারে দৌড়ে গেলাম, গিয়ে গোটা বিষয়ে ডিটিপি করলাম, তারপরে আসতে থানায় গিয়ে এফআইআর করলাম, অভিযোগ জানালাম। এরকম ঘটনা প্রচুর ঘটেছে, প্রচুর। এবং আমাদের কাছে আছে, কপি আছে, আপনারা যদি চান আমি সবাইকে পিডিএফ দিয়ে দিতে পারি। আর আমরা কপি বের করে আমরা একদম বিশেষত পশ্চিমবঙ্গ যে সংখ্যালঘু দপ্তর আছে, কমিশন আছে, আমরা সেখানে একদম এফআইআর কপি দিয়ে আমরা নোট দিয়ে আমরা অভিযোগ করেছি যে আপনারা দেখুন যে এই এফআইআর গুলো কিভাবে পুলিশের ব্যাখ্যা দিই, পুলিশের ব্যাখ্যাটা কি যে এইরকম এটা ভুয়ো এফআইআর করেছে, গাদা গাদা কারি ভুয়ো এফআইআর করেছে, যে সাধারণ মুসলমান। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে 550 মতো মানুষ অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে
প্রায় সবাই মুসলমান। এটা কি করে সম্ভব? আপনারা বলছেন যে হিন্দুরা মুসলমানদের বাড়ি ভেঙেছে, মুসলমানরা হিন্দুরা বাড়ি ভেঙেছে, তা দুপক্ষই অভিযুক্ত। আপনারা খবরে কাগজে দেখেছেন যে সঞ্জীব কুমার দাস বলে একজন ভদ্রলোক, তিনি কিছু মুসলিম যুবককে আশ্রয় দিয়েছিলেন, তার জন্য তার বাড়ি বিজেপি ভাঙচুর করে। তার ওয়াইফ সেই ব্যাপার আমাদের কাছে আছে, তার ওয়াইফ একদম বেছে বেশ কয়েকজন ওইখানকার বিজেপি নেতার নামে তিনি থানায় এফআইআর করেছেন। আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আপনারা 550 প্রায় সবই 550 মুসলিম যুবক অ্যারেস্ট করেছেন, মুসলিম মানে এই মামলা আপনারা কজন অ্যারেস্ট করেছেন? আমরা এই কথা সব জায়গাতে বলছি, প্রেসে আমরা দেশে করে বলছি যে শামশেরগঞ্জে, সুতি এবং রঘুনাথগঞ্জের 3টে থানা এলাকাতে পুলিশ যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেটা 1948 সালের যে জেনোসাইড কনভেনশন আছে। জেনোসাইড মানে হচ্ছে একটা সম্প্রদায়কে নিধন। আপনারা সম্প্রদায়কে নিধন করতে চাইছেন, সেই নিধনের বিভিন্ন ধারা উপধারা যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একটা সম্প্রদায়কে সবসময় ক্রমাগত ভীতির মধ্যে রাখা, ক্রমাগত আতঙ্কের মধ্যে রাখা, তার সুখ দুঃখের কথা তাকে বলতে না দেওয়া, অযথা ভয় সৃষ্টি করা, সারাক্ষণ চাপের মধ্যে রাখা, এইটাও জেনোসাইড কনভেনশনের মধ্যে পড়ে। এটাও এক ধরনের নিকেশ করা, একটা সম্প্রদায়কে নিকেশ করা একটা প্রচেষ্টা, যেটা আমরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি এবং বিশেষত শামশেরগঞ্জ এলাকায় আমরা দেখেছি। তাহলে একটা থানা এলাকাতে 373টা মামলা, এবং সব জায়গাগুলি রাতগুলি যদি হিসাব করেন, তাহলে 10,000-এরও বেশি মানুষের নামে এরা মামলা করে রেখেছে। ফলে কবে, কাকে, কোন দিন পুলিশ অ্যারেস্ট করবে ওইখানে কেউ জানে না। আমরা বলছি এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি পুলিশের ভূমিকার, এবং আমরা বলছি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগ তদন্ত, যত এফআইআরগুলো করা হয়েছে, আমরা বলবো বিচারপতির কাছে আমরা আবেদন করবো যে আপনারা স্ক্রুটিনি করে দেখুন। কারণ দিল্লি ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে কারি ভুয়ো এফআইআর করা হয়েছিল, পরে কোর্ট সেগুলোকে বাতিল করেছে। আমরা এখানে বলবো, বিচারপতির কাছে আবেদন করবো যে আপনারা দেখুন যে মুর্শিদাবাদে বহু মানুষকে ফাঁসানোর জন্য এবং কারি ভুয়ো এফআইআর করা হয়েছে, সেগুলো বাতিল করুন। প্রকৃত অর্থে যারা দোষী তারা সাজা পাক, আইনগত আইন তাদের মধ্যে ব্যবস্থা নিক, তারা সাজা পাক। কিন্তু যে নির্দোষ মানুষজনকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখা হয়েছে, এবং তার মধ্যে নাবালকও আছে, প্রচুর নাবালক আছে, সেই নাবালকদের অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আমরা এগুলো অবসান চাইছি, এবং ইমিডিয়েট রঘুনাথগঞ্জ, সুতি সমস্ত অঞ্চলে যাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষত রিজাজ আহমেদ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের প্রাণ গেছে, তাদের ক্ষতিপূরণ, এবং বিএসএফের যে 13 জন যারা এখন আহত হয়ে আছেন, তাদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ দিতে হবে, এবং চটিপাড়া বিএসএফের তদন্ত কেন্দ্র সরকারকে অবশ্যই করতে হবে। একটা বর্ডার এলাকা, বিএসএফের পোশাক পরে কারা এসছে, আরএসএস গুন্ডা বাহিনী কি এসছে, কারা এসছে, এই তদন্ত বিএসএফ কেন্দ্র সরকারকে নিজস্ব করতে হবে। এবং যে সমস্ত ভুয়ো অভিযোগ আছে, আমরা আবার বলবো, ভুয়ো অভিযোগগুলোকে প্রত্যাহার করতে হবে। আমরা বারবার দেখছিলাম যে শামশেরগঞ্জে যখন গুলি চালানো হয়েছিল, স্থানীয় মানুষ বলছিল যে বহিরাগত এসে গুলি করেছে, স্থানীয় পুলিশ তাদেরকেও দেখিনি, বহিরাগতরাই বেশিরভাগ ছিল। আর টিভি চ্যানেলে দেখানো হচ্ছে যে বারংবার যে মুসলিমরা হিন্দুদের মেরেছে। কি বলবেন? যে কোনো এই ধরনের ঘটনা পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটতে পারে না। এবং আপনারা দেখেছেন, পরবর্তী যদি দেখেন, সারা ভারতবর্ষে, সারা দেশে মুর্শিদাবাদকে এবং বাংলাকে অপমানিত করা, কলঙ্কিত করার চেষ্টা হয়েছে। এ ব্যাপারে আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কয়েকদিন আগে নবান্নের সাংবাদিকদের সামনে বলেছেন, পরিষ্কার বলেছেন যে এই ঘটনা বিজেপি করিয়েছে। আমরা তার সঙ্গে আর একটি শব্দ যোগ করতে চাইছি, সেটা হচ্ছে বিজেপি আরএসএস সংঘ পরিবার পরিকল্পিতভাবে করেছে। এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখবেন যে গতকালও টেলিগ্রাফ পত্রিকায় একটা লেখাতে এসেছে, সর্বভারতীয় একটি সংগঠন, 4টি সংগঠন মানে পুলিশের উপর একটা প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে, সিএসডিএস বলে একটি সংস্থা, লোকনীতি, এরকম আরও 2-4টি সংগঠন প্রকাশ করেছে 25 সালের যে রিপোর্ট। তাতে বলছে পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান ইত্যাদি জায়গার পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের 68% মনে করে যে
মুসলমানরা হচ্ছে অপরাধ প্রবণ জাতি। ফলে প্রশাসনের খাঁজে খাঁজে, প্রশাসনের বিভিন্ন স্তরে সংঘ পরিবারের আদর্শের লোকেরা আছে, যে কারণে দেখবেন যে উভয় ওখানে সবাই মিলে একই অভিযোগ করছে, পুলিশ সময় মতো আসেনি। হরগোবিন্দ দাসের স্ত্রী, তার লিখিত অভিযোগ আছে যে 4 ঘন্টা, এবং অন্যদিকেও যারা আছেন সবারই ক্ষেত্রে একই বক্তব্য, একটা ইউনিফাইড বক্তব্য হচ্ছে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা, সময় মতো ব্যবস্থা নেয়নি। তার মানে কি, প্রশাসনের ভিতরে আরএসএস এর মানুষেরা, পুলিশের মধ্যে আরএসএস এর লোকেরা, তারা এই যে বৃহত্তর প্যাটার্ন, বাংলাকে অপমানিত করো, বাংলাকে কলঙ্কিত করো, মুর্শিদাবাদকে কলঙ্কিত করো, এই যে আরএসএস বিজেপির 26-এর নির্বাচনের যে কর্মসূচি, সেই কর্মসূচি ভিতর দিক থেকে করা হয়েছে। তা না হলে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডারের মালিক, তার দোকান কারা ভাঙছে, তার ভিডিও এবং সিসি ক্যামেরা ছবি জমা দিয়েছে, আমাদের কাছে এখনো খবর নেই। সেই ছবিতে যারা ওই জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার ভাঙছে, যে সমস্ত গুন্ডারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই অঞ্চলে আমি ঘটনার 4-5 দিন বাদে, তখন 144 ধারা ছিল, থানা থেকে ঢিলচড়া দূরত্বে, মানে এখান থেকে জোরে যদি আমি কথা বলি থানায় পৌঁছে যাবে, থানার দুপাশে। কি করে হয়, কি করে ঘটনা ঘটে? এবং প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন, প্রথম দিন তবু একটা যুক্তি যে আমরা অতটা প্রস্তুত ছিলাম না, দ্বিতীয় দিন কি করে ঘটনা ঘটলো? ফলে আমাদের অবজারভেশন, আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, প্রশাসনের ভিতরে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ভিতরে মানুষদের আরএসএস ব্যবহার করেছে, বা আরএসএস এর হয়ে তারা কাজ করেছে। এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারের যে তালিকা, সেই তালিকা দেখলেও একেবারে ইসলাম বিদ্বেষ প্রশাসনের, পুলিশ প্রশাসনের খাঁজে খাঁজে যে ইসলাম বিদ্বেষ আছে, মুসলিম বিদ্বেষ আছে, ওই থানা এবং মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনের পদক্ষেপে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে আমাদের দাবি, বন্দিমুক্তি কমিটির দাবি হচ্ছে, অবিলম্বে চটি পড়া যে বিএসএফ, তার কারা এই চটি পড়ে এসেছিল, আজ 3 মাস হতে চললো, কেন তাদের খুঁজে বার করা গেল না? সমস্ত সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, মানুষদের ডাকলে তারা সহযোগিতা করবে, যারা ধরিয়ে দেবে তাদের, বরং যারা এই সমস্ত সত্য তুলে ধরছে তাদেরকে ডেকে ডেকে এনে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? ওই অঞ্চলের যে সমস্ত সিসি ক্যামেরা তখনও পর্যন্ত অক্ষত ছিল, থানা সেগুলো নিয়ে গেছে, তার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবং এই যে বহিরাগত তত্ত্ব আমদানি করা হচ্ছে, বিএসএফ বর্ডার গার্ড দেয়, কাজের জন্য কে দেয়? এর থেকে তো প্রমাণিত যে কেন্দ্র সরকার উপরতলার যদি সংযোগ না থাকতো, তাহলে বর্ডার থেকে ঢুকলো, আবার করে তারা চলে গেল। বিএসএফ কি ঘুমাচ্ছিল? আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের মাইনে দেওয়া হয়, তাদের রাখা হয়েছে কি করতে? উল্টে যখন সাধারণ নিরীহ মানুষ, এই যে ইজাজ আহমেদ, তিনি বাস থেকে নেমেছেন, আমরা সেই অঞ্চলে জনে জনে খবর নিয়েছি, নিরীহ মানুষদের গুলি করে করে মেরেছে। ফলে এই চটি পড়া বিএসএফ, অসংখ্য মানুষের অভিযোগ আছে, এই চটি পড়া বিএসএফ কে খুঁজে বার করতে হবে, তারা কারা, এবং এই খালি যারা কাজটা করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে নয়, এর পিছনে মাথা কারা আছেন, তাদের খুঁজে বার করা। এবং এই যে পুলিশ নিজে বেআইনি কাজ করছে, আইনে আছে সন্ধ্যের পরে যে বাড়িতে মহিলা থাকেন সে বাড়িতে যাওয়া যায় না, অধিকাংশ বাড়িতে রাত্রিবেলা পুলিশ 2-2:30টার সময় গিয়েছে। কারা মুসলিমদের বাড়িতে জয় শ্রীরাম লিখে গেছে, বিএসএফ এর পোশাক পরে পুলিশের সামনে, যে খুঁজে বার করা। এই আরএসএস সংঘ পরিবার বিজেপির এই যে বৃহত্তর প্যাটার্ন,
এই প্যাটার্নের পিঠ যারা রচনা করেছে, সামনে কুশীলব যারা সামনে আছে তাদের তো অবশ্যই ধরতে হবে, কিন্তু পিছনে যারা, পিছন থেকে যারা এই নকশাটা তৈরি করে করিয়েছেন, সেটা যেখানেই থাকুক, যত উপরেই থাকুক, তাদের খুঁজে বার করতে হবে বাংলার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, বাংলার সম্মান রক্ষার জন্যই। এটা অত্যন্ত জরুরি। আমরা বন্দী মুক্তি কমিটি মনে করছি দোষীদের যেমন খুঁজে বার করতে হবে, উপরতলায় যদি কেউ থাকে তাকেও খুঁজে বার করতে হবে বাংলার সম্মান রক্ষার জন্য। আর নিরীহ যাদের ভুয়া, অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে, এফআইআর আছে, তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সকলে সোচ্চার হন, সতর্ক থাকুন, সোচ্চার হন এদের মুক্তির দাবিতে, আর সচেতন সতর্ক থাকুন যাতে বাংলাকে আর এভাবে বিজেপি কলঙ্কিত করতে না পারে। ধন্যবাদ।